হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে গুড মর্নিং। আর আজকে চলে এসেছি নেক্সট ক্লাসে, অর্থাৎ 4 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সের নিয়ে, যেটা রোজকারকার কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন সিরিজ চলছে। কথা না বাড়িয়ে শুরু করে দেব, এবং যারা নতুন দেখছো তাদের জন্য আরেকবার বলে রাখি যে আমরা শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করছি না, তার সঙ্গে সঙ্গে রিভিশন করছি, মক টেস্ট প্র্যাকটিস করছি, ডিটেল খবর জানছি, এবং সারাদিন যা পড়া হবে তার ওপর একদম লাস্টে কিন্তু কোশ্চেন থাকবে। সুতরাং আরেকবার তোমার মেন্টাল হ্যামারিং হয়েই যাবে। যারা যারা নতুন তারা তারা অলরেডি ডেসক্রিপশন বক্সে জয়েন করো, দেখতে পাবে তোমরা সেখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। এই যে ক্লাস রেগুলার বেসিস চলছে তার নোটপত্র ওখানে পেয়ে যাবে, কিংবা তুমি ইচ্ছা করলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের অ্যাপের লিঙ্ক, বা তুমি গুগল প্লে স্টোরে আমাদের অ্যাপ সার্চ করো, তুমি সেখানে ফ্রি স্টাডি ম্যানেজমেন্ট সেগমেন্টে কারেন্ট অ্যাফেয়ার্সের নোট রেগুলার বেসিসে এবং মান্থলি কম্পাইলেশন পেয়ে যাবে। তো রোজকার যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন সিরিজ, তো 4 জানুয়ারি ডিভিশন সিরিজ আমরা শুরু করে দিয়েছি। আজকের খবর চলো দেখে নিই পরপর কি আসছে। ফার্স্ট খবর, নিউজ নাম্বার 1, যেটা একটা বৈদেশিক নীতির ওপর চলেছে, যেটা ভারতবর্ষ এবং কানাডার ওপর ডিপেন্ড করছে। কানাডা এই একটা জিনিস করেছে। কানাডা কি জিনিস করেছে? রুরাল কমিউনিটি ইমিগ্রেশন ক্লাস, RCIC, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এবারের জন্য, কারেন্টের জন্য। কি জিনিস স্যার? রিসেন্টলি কানাডার সরকার ইমিগ্রেশন পলিসিকে একটু চেঞ্জ করছে। কেন? ইন্টারন্যাশনাল যেসব স্টুডেন্টরা রয়েছে, যারা পার্টিকুলারলি ইন্ডিয়া থেকে আসছে, তাদের জন্য বেশ কিছু নিয়ম নীতি তারা পাল্টাচ্ছে। পার্টিকুলারলি যারা ইন্ডিয়া থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করতে যাচ্ছে বা পোস্ট গ্র্যাজুয়েট কাজকর্ম করতে যাচ্ছে, রিসার্চ ওয়ার্ক করতে যাচ্ছে, যাকে বলা হয় পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিটস, PGWPS, সেখানে প্রায় 31,000 অযুত লক্ষ 7,66,000 স্টুডেন্ট, 7,66,000 স্টুডেন্ট প্রত্যেক বছরের শেষের দিকে প্রায় তারা জড়ো হচ্ছে, এবং সেখানে রেসিডেন্সিয়াল ইস্যুতে একটা সিকিউরিটি নিয়ে সমস্যা হচ্ছে। সেই জন্য এই যে এত লক্ষ স্টুডেন্ট তারা যাচ্ছে পড়াশোনা করতে, ইন্টারন্যাশনাল তো আছেই, তার সঙ্গে ভারত থেকে কিন্তু ব্যাপক হারে স্টুডেন্টরা যায়, তো তাদেরকে পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়ার জন্য, যাকে বলা হয় পিআর, সেই বিষয়টাকে সিকিউর করার জন্য এই পদ্ধতি বা ইমিগ্রেশন পলিসিকে আরও আপডেট করার চেষ্টা করছে। তো সরকারের থেকে এটা মানে একটা নতুন উদ্যোগ কানাডা সরকারের থেকে, যেখানে ইন্ডিয়ান ছাত্রছাত্রীও কিন্তু বেশ উপকৃত হবে। ইন শর্ট যদি দেখে নেওয়া যায় যে RCIC প্রোগ্রাম বা পার্টিকুলার রুরাল কমিউনিটি ইমিগ্রেশন ক্লাস, সেই জিনিসটা কি? এইটা লঞ্চ হয়েছে তাদের জন্য যারা ইমিগ্রেশন নিচ্ছে, বা যারা রিফিউজি, বা যারা সিটিজেনশিপ অফ কানাডা যারা কানাডা নিচ্ছে, তাদের জন্য IRCC। কবে এটা লঞ্চ করা হয়েছে? ডিসেম্বর 2024 সালে। দিস ইনিশিয়েটিভ এইমস টু অ্যাড্রেস লেবার শর্টেজ ইন রুরাল এরিয়াস, একদম গ্রাম্য অঞ্চলে যেখানে লেবার শর্টেজ হয়ে থাকে সেটাতে সেই শর্টেজটা না হয়, অ্যান্ড টু প্রমোট দেয়ার ডেভেলপমেন্ট, তাদেরকে ডেভেলপ করার জন্য এই নীতি করা হচ্ছে। ইট প্রোভাইডস আ পাথওয়ে ফর ফরেন ন্যাশনালস ইনক্লুডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস টু অ্যাপ্লাই ফর পিআর বলতে পার্মানেন্ট রেসিডেন্সি, যাতে তারা অ্যাপ্লাই করতে পারে, একদম কানাডায় স্থায়ী বসবাস করতে পারে, বাই কমিটিং টু লিভ অ্যান্ড ওয়ার্ক ইন দিস কমিউনিটিস। এই যে প্রান্তিক অঞ্চলে গ্রামের মানুষের সঙ্গে যাতে হাতে হাত লাগিয়ে কাজকর্ম করতে পারে, যাতে শহরেই ভিড় না হয়, গ্রামাঞ্চলেও ছড়িয়ে যেতে পারে, এবং তাদের বসবাসযোগ্য একটা জায়গা দেওয়া যেতে পারে, এইগুলোর জন্যই কিন্তু নতুন স্কিম করেছে কানাডা, রুরাল কমিউনিটি ইমিগ্রেশন ক্লাস বা RCIC। এটা নিউজ নাম্বার আমাদের 1 ছিল। ওকে, চলো পরের খবর দুটো দেখে নেবো। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এই যে RCIC, এই প্রোগ্রামের জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে এটাও জেনে রাখা দরকার জিকের জন্য। এডুকেশনাল লেভেল কি থাকতে হবে? যারা অ্যাপ্লাই করবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ কমপ্লিটেড অ্যাট লিস্ট সেকেন্ডারি স্কুল, অর্থাৎ HS পর্যন্ত পড়াশোনা করা দরকার, এবং তারপরে গ্র্যাজুয়েশন অর HS লেভেলের ইকুইভ্যালেন্ট থাকতে হবে। স্টাডিজ, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস মাস্ট হ্যাভ স্টাডিড ফর এ মিনিমাম 18 মান্থস ইন ওয়ান অফ দ্য ডেজিগনেটেড কমিউনিটিস, ঠিক আছে? 18 মাসের একটা পড়াশোনা থাকতে হবে। দোজ হু স্টাডিড এলসওয়্যার মে অ্যাপ্লাই আন্ডার অ্যাডিশনাল কন্ডিশনস, যারা এই পড়াশোনাটা করে তারা কিন্তু অন্যান্য অ্যাডিশনাল কন্ডিশনগুলোর জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। জব অফার, এ জব অফার ফ্রম দ্য রেজিস্টার্ড এমপ্লয়ার ইন দ্য কমিউনিটি ইজ এসেনশিয়াল। তো সুতরাং তাদের জন্য জব অফার থাকতেই হবে, ঠিক আছে? কোন ধরনের কাজ করতে তারা যাচ্ছে সেটার জন্য, তবে না তারা পিআরটা পেয়ে থাকবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ ইউজুয়ালি রিকোয়ার্ড। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এই যে প্রান্তিক অঞ্চলের লোকজন রুরাল সেক্টর তাদের সাথে কথাবার্তা বলতে পারে, তাই জন্য একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতে হবে। এছাড়া ফিনান্সিয়াল প্রুফ থাকতে হবে, এবং ইন্টেন্ট টু রিসাইড, কেন তারা অন্যান্য দেশ ছেড়ে এই কানাডা দেশে থাকবে তার ইন্টেন্সিটিও ক্লিয়ার থাকতে হবে। ওকে, চলো
এবার চলে যাই আমরা পরের খবর, নিউজ নাম্বার 2। খুব কুইক আমরা রিভিশন সিরিজ করব। চলো, ইএপিও এই সংস্থাটা কি লঞ্চ করেছে স্যার? সেন্ট্রালাইজ পেনশন পেমেন্ট সিস্টেম, এটা নতুন করে একটা সিস্টেম লঞ্চ করছে। ইএপিও কি জিনিস তোমরা জানোই, তার ফুল ফর্ম কি? এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, ইএপিও। এরা সাকসেসফুলি একটা সেন্ট্রালাইজ কেন্দ্রীয় পেনশন পেমেন্ট সিস্টেম বা যাকে বলা হয় সিপিপিএস তারা লঞ্চ করছে অল ওভার দ্য ইন্ডিয়া। এই ইনিশিয়েটিভটি কেন নেওয়া হচ্ছে? যাতে উপকার প্রায় 68 লাখ পেনশন হোল্ডার্স, যারা পেনশনার্স রয়েছে, তাদেরকে যাতে মডার্ন উপায়তে যাতে কি করে পেনশন যাতে লন্ডভন্ড না হয়ে যায়, কি করে তারা পেনশন পাবে, এই সিস্টেমের জন্য তারা এই প্রসেসটা আনছে। ঠিক আছে, সিপিপিএস মডেল। সিপিপিএস অ্যালাউস পেনশনার টু উইথড্র দেওয়ার পেনশনস ফ্রম এনি ব্যাংক। আর কারণ দেখা গেল কারোর একজন ব্যাংকে সে অ্যাকাউন্ট খুলেছে, আর সে দেখা গেল ছেলে মেয়ের সাথে দূরে গিয়ে থাকছে বুড়ো বয়সে গিয়ে, সুতরাং যাতে সেখানে গিয়েও যে কোনো ব্রাঞ্চে গিয়ে, যে কোনো ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে তারা যেন এফোর্টলেসলি, কোনো রকম ঝঞ্ঝাট ছাড়া তারা যেন টাকা পয়সা তুলতে পারে, সেই টেকনিক্যাল সাপোর্টগুলো দেওয়ার জন্যই কিন্তু একটা সেন্ট্রালাইজ পেনশন পেমেন্ট সিস্টেম লঞ্চ করা হচ্ছে। তো এইটা রিসেন্টলি এই যে উদ্যোগটা নিচ্ছেন এবং খুব সিগনিফিক্যান্সের উদ্যোগ নিচ্ছেন, সেটা হচ্ছে ইউনিয়ন মিনিস্টার মনসুখ মান্দাভিয়া। ঠিক আছে, পার্টিকুলার যদি দেখেছি যে এটার তাহলে গোলটা কি হলো, এই প্রোগ্রামটার সিপিপিএস এর গোলটা কি হলো? অর্গানাইজেশন দ্যাট মিনস ইএফপিও কি চাইছে? টু ফার্দার সিম্পলিফাই পেনশন ডিস্টারবেন্স অ্যান্ড ইমপ্রুভ অ্যাক্সেসিবিলিটি, যাতে বয়স্ক যারা পেনশন হোল্ডার তারা কি করে পেনশনটাকে আরো সহজতর উপায়ে পাবে, তার জন্য তারা সচেষ্ট হচ্ছে। সাকসেসফুল ইমপ্লিমেন্টেশন অফ দ্য সিপিপিএস রিফ্লেক্টস ইএফপিওস কমিটমেন্ট টু দ্য মডার্নাইজিং ইটস সার্ভিস। ইএফপিও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এরা সবসময় বলছে কি যে যারা সরকারি কর্মী তাদেরকে কি করে সহজতর উপায়তে পেনশনের পরবর্তী জীবনে, অবসরপ্রাপ্ত জীবনে কি করে আরও তাদের ফ্যাসিলিটিস দেওয়া যায়, তার জন্য তারা সচেষ্ট থাকবে, তারই একটা আপডেট ভার্সন এটা বলা যেতে পারে। তো এটাই তোমাদের ছিল নিউজ নাম্বার 2। চলো পরের খবর চলে আসি, নিউজ নাম্বার 3, যেটা এনভায়রনমেন্ট একটা ইস্যু। কি খবর স্যার? গুজরাট ফার্স্ট কোস্টাল বার্ড সেন্সাস বিগিনস। আমি আবার বলছি, প্রত্যেকটা টপিক কিন্তু ভালো করে দেখো, কারণ ক্লাসের শেষে যেমন এমসিকিউ থাকবে এবং ক্লাসের শেষে কিন্তু তোমাদের আবার ডে অফ দ্য কোয়েশ্চেন থাকবে। তো সুতরাং তোমরা কিন্তু পুরো সিরিজটা প্রথম থেকে শেষ পর্যন্ত কুইকলি যেমন রিভিশন করতে পারছো, তেমনই মন দিয়ে পুরোটা রিভাইজ করে নাও। আর নোটের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক। চলো, কি বলছিলাম? গুজরাট ফার্স্ট কোস্টাল বার্ড সেন্সাস বিগিনস, অর্থাৎ গুজরাটে প্রথমবারের জন্য উপকূলীয় যে পক্ষী তাদের একটা সেন্সাস করা হচ্ছে। Gujarat government is preparing to launch India's first inaugural census of coastal and water birds. ঠিক আছে, উপকূলীয় পাখিদেরকে সমীক্ষা করার জন্য তারা একটা প্রথম উদ্যোগ নিচ্ছে। দ্য ল্যান্ডমার্ক ইভেন্ট উইল অকার অ্যাট, কবে এটা ঘটনা ঘটছে, কবে থেকে শুরু হচ্ছে? 3রা জানুয়ারি থেকে 5ই জানুয়ারি। কত সালে স্যার? 2025 সাল, অর্থাৎ এই বছর। কোথায় স্যার ঘটনাটা ঘটবে? ম্যারিন ন্যাশনাল পার্ক অ্যান্ড বার্ড স্যাংচুয়ারি। ম্যারিন ন্যাশনাল পার্ক অ্যান্ড বার্ড স্যাংচুয়ারিতে কিন্তু গল্পটা হবে। ঠিক আছে, তো দ্য সেন্সাস এইমস টু এনহ্যান্স নলেজ অ্যাবাউট দ্য বার্ড পপুলেশন অ্যান্ড দেওয়ার হ্যাবিটেটস, অর্থাৎ এই ধরনের উপকূলীয় প্রজাতির যেসব পাখিরা আসছে তাদের সংখ্যা কীরকম, তাদের সমীক্ষা করার জন্য এবং তাদের আরও স্পেসিসের কী কী ধরন আছে সেইগুলোকে একটা হিসাব নিকাশ করার জন্য, তাদেরকে জ্ঞান নেওয়ার জন্যই কিন্তু সমীক্ষাটা চলবে। ঠিক আছে, কারা কারা এটা পুরোপুরি অর্গানাইজ করছে? পার্টিকুলার গুজরাট স্টেট গভর্নমেন্টের যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে তারা, এবং বার্ড কনজারভেশন সোসাইটি অফ দ্য গুজরাট অর্থাৎ বিসিএসজি, এরা কিন্তু কন্ডাক্ট করে থাকছে এই প্রোগ্রামটা। পার্টিকুলার এই যে ম্যারিন ন্যাশনাল পার্ক, তার সঙ্গে যদি জেনে নেওয়া যায় কি কি জানতে পারবো স্যার? ম্যারিন ন্যাশনাল পার্ক অ্যান্ড স্যাংচুয়ারি ইজ ইন্ডিয়াস ফার্স্ট ডেজিগনেটেড ম্যারিন অ্যান্ড ন্যাশনাল পার্ক। ম্যারিন ন্যাশনাল পার্ক, ভারতের প্রথম ম্যারিন ন্যাশনাল পার্কের নাম কি স্যার? ম্যারিন ন্যাশনাল পার্ক অফ গুজরাট। এটা খেয়াল রেখো, জিকের কোশ্চেন। ইট স্প্যান্স অ্যাপ্রক্সিমেটলি 170 কিলোমিটার অফ কোস্টাল লাইন, অর্থাৎ গুজরাটের উপকূলীয় কচ্ছের রানের দিকে যে 170 কিলোমিটার জুড়ে কিন্তু এটা অবস্থিত, এবং এখানে 42খানা আইল্যান্ডস রয়েছে। কার থেকে কার মধ্যে? ওখা টু নবলাখির মধ্যে প্রায় 42খানা আইল্যান্ডস রয়েছে। এখানে জিকের কথা বলে দিচ্ছি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইল্যান্ডের নাম হচ্ছে পিরোটান আইল্যান্ড। এটা কিন্তু মনে রাখবে, পিরোটান আইল্যান্ড, পিরোটান আইল্যান্ড।
এইটার নাম খেয়াল রাখবে, জিকের কোশ্চেন হিসাবে প্রচন্ড পরিমাণে আসে। এই 42টার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আইল্যান্ডের নাম হচ্ছে পিরোটান আইল্যান্ড। ওকে, আচ্ছা, এই পার্টিকুলার অঞ্চলে দিস প্রোটেক্টেড এরিয়া ইজ লোকেটেড ইন দ্য গালফ অফ কাচ। গালফ অফ কাচের উপকূলীয় অঞ্চল বসবাস করে। তোমরা জানোই নিশ্চয়ই যে গ্রেট হর্ন রয়েছে ভারতবর্ষের পশ্চিম উপকূলে, তো এই দিকটা গালফ অফ কচ, এই দিকটা ম্যারিন ন্যাশনাল পার্ক অবস্থিত অ্যান্ড স্যাংচুয়ারি অবস্থিত, অ্যান্ড ওয়াজ এস্টাবলিশড টু কনজার্ভ ম্যারিন বায়োডাইভার্সিটি অ্যান্ড ম্যানগ্রোভ ইকোসিস্টেম। এই উপকূলীয় যে ইকোসিস্টেম রয়েছে এবং ম্যানগ্রোভ রয়েছে তাকে সংরক্ষণ করার জন্যই কিন্তু ভারতের প্রথম ম্যারিন ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছিল গুজরাটের ম্যারিন ন্যাশনাল পার্ককে। ওকে, তো পার্টিকুলার এই যে ভারতবর্ষের প্রথম গুজরাটে এই ইনিশিয়েটিভটা নেওয়া হচ্ছে, ফার্স্ট কোস্টাল বার্ড সেন্সাস, সেটা কোথায় স্যার অর্গানাইজ করা হবে? এই ম্যারিন ন্যাশনাল পার্ক পার্টিকুলার স্যার কোথায় আছে? জামনগরে। জামনগরে অর্গানাইজ করা হবে। কবে থেকে কবে? 3রা থেকে 5ই জানুয়ারি 2025 সালে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? চলো, তাহলে এটা গেল তোমার ন্যাশনাল খবর, নিউজ খবর 3 নম্বর। চলো পরের খবরে চলে যাই স্যার, কুইক। নিউজ নাম্বার 4। নিউজ নাম্বার 4 স্যার, কি খবর স্যার? বলছে উড়িষ্যা ডিক্লিয়ার্স আনসিজনাল রেইন অ্যাজ এ ন্যাচারাল ক্যালামিটি, অর্থাৎ প্রাকৃতিক যে দুর্যোগ তাকে ধরে নেওয়া হচ্ছে। উড়িষ্যা ঘোষণা করছে যে আনসিজন, যখন সময় নেই, ঋতুতে যখন বৃষ্টিপাত হয়, মানে শীতকালে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, এই ধরনের যদি অপ্রাকৃতিক কোনো ঘটনা ঘটে তাহলে তাকেও আমরা ন্যাচারাল ক্যালামিটি বলে ধরে নেব। কে বলছে? উড়িষ্যা গভর্নমেন্ট স্টেটমেন্ট দিচ্ছে। রিসেন্টলি ডিসেম্বর 2023-এ উড়িষ্যা এক্সপিরিয়েন্সড আনপ্রেসিডেন্টেড আনসিজনাল রেইনফল। কোনো রকমভাবে ধারণা করা যায়নি যে এই সময় বৃষ্টিপাত হবে, তাহলে এটাও স্যার এক ধরনের ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ। তো মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন উড়িষ্যার বর্তমানে, চিফ মিনিস্টার মোহন চরণ মাঝি, নাম খেয়াল রাখবে স্যার, মোহন চরণ মাঝি, তিনি অ্যানাউন্স করছেন দিস ওয়েদার ইভেন্ট অ্যাজ এ ন্যাচারাল ক্যালামিটি ডিউরিং কৃষি উড়িষ্যা কনক্লেভ। এই কৃষি উড়িষ্যা কনক্লেভ স্যার কোথায় হয়েছে? কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেন আসতে পারে। ভুবনেশ্বরে হয়েছিল। কবে স্যার? এই 2023 সালের ডিসেম্বর মাসে। সেখানে তারা এই কথাটা বলছেন তিনি, ঠিক আছে? এই সময়টা যে ন্যাচারাল ক্লাইমেটি হয়েছে সেখানে কিন্তু তিনি কথাটা প্রস্তাবটা তুলেছেন। দিস ডিক্লারেশন এইমস টু এক্সপেডাইট কম্পেনসেশন ফর ফার্মার্স। তারা এই অকালীন বা কি বলবো অকাল যে বৃষ্টিপাত হচ্ছে তার মাধ্যমে যেসব কৃষক ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কি করা হবে? উড়িষ্যা গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু কম্পেনসেশন দেওয়া হবে, এবং তার জন্য একটা ফান্ড আছে, সেই ফান্ডের নাম কি? স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড বা SDRF। এখান থেকে কিন্তু তাদেরকে ভর্তুকি দেওয়া হবে বা ক্ষতিপূরণ দেওয়া হবে একরকম ভাবে, ঠিক আছে? দ্য গভর্নমেন্ট, দ্যাট মিনস উড়িষ্যা গভর্নমেন্ট কি বলছে? হ্যাজ কমিটেড অ্যাপ্রক্সিমেটলি ₹291 crore, 291 কোটি টাকা এই কৃষক ভাইদেরকে সাহায্য করার জন্য কিন্তু কি করা হয়েছে? অ্যালটমেন্ট দেওয়া হয়েছে এই ফান্ড থেকে, টু অ্যাসিস্ট ফার্মার হু রিপোর্টেড ক্রপ লসেস ওভার 33%, ঠিক আছে? 33%-এর বেশি যাদের ক্ষতিপত্র হয়ে গেছে, যারা রিপোর্ট করেছে সরকারের কাছে যে আমাদের ক্ষতিটা হয়ে গেল এই অকাল বৃষ্টির জন্য, তাদেরকে কিন্তু একটা কম্পেনসেশন দেওয়া হবে। তো হোয়াট ইজ SDRF? এটা মনে রাখবে, SDRF হচ্ছে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড, এইডস ডিজাস্টার ভিকটিমস। যারা এই প্রাকৃতিক দুর্যোগে ভিকটিম হয় সেই ভিকটিমাইজদেরকে তাদেরকে রিফান্ড করার জন্য বা তাদেরকে দেখভাল করার জন্য স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড তৈরি করা হয় রাজ্য সরকারের তরফ থেকে, কেন্দ্র সরকার এরকম থাকে। কৃষি উড়িষ্যা, কৃষি উড়িষ্যা, এই যে কনক্লেভটার নাম বললাম, কৃষি উড়িষ্যাটা কি? কৃষি মানে হচ্ছে কৃষি, কৃষি উড়িষ্যা অ্যান্ড এগ্রিকালচারাল কনক্লেভ প্রমোটিং ফার্মার ওয়েলফেয়ার। তো উড়িষ্যার সমস্ত যারা কৃষক তাদেরকে আরো এনরিচ করা যায়, তাদেরকে কি করে আরো বেশি করে প্রমোট করা যায়, তাদের জন্য একটা সম্মেলন বলা যেতে পারে, তাকে বলা হচ্ছে কৃষি উড়িষ্যা। মোহন চরণ মাঝি কারেন্ট চিফ মিনিস্টার অফ উড়িষ্যা, এটা খেয়াল রাখো, আগেই বললাম। আর 2,91,000 হেক্টরস এরিয়া অ্যাফেক্টেড বাই দ্য আনসিজনাল রেইন। এইবারের অকাল বৃষ্টিতে প্রায় এতখানি 2,91,000 হেক্টর এরিয়া কিন্তু অ্যাফেক্টেড হয়েছিল। অ্যান্ড 33 ক্রপস লস হয়েছিল, 33% ক্রপস বা শস্য নষ্ট হয়েছিল। থ্রেশহোল্ডস ফর ফার্মার টু কোয়ালিফাই ফর দ্য কম্পেনসেশন, অর্থাৎ 33% যে শস্য নষ্ট হলো তাদেরকে ভর্তুকি দেওয়ার জন্য বা কম্পেনসেট করার জন্য কিন্তু সরকারের তরফ থেকে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে কিন্তু তাদেরকে এই 291 কোটি টাকা দেওয়া হবে, কম্পেনসেট করা হবে, ঠিক আছে? তো খবরটা ইম্পর্টেন্ট খবর, এগ্রিকালচারাল নিউজ অ্যান্ড বলতে পারো ইকোনমিক খবর। তো খেয়াল রেখো, নিউজ নাম্বার 4। চলে আসো পরের খবর স্যার, দ্রুত। খুব মাঝখানে একটা খবর উঠে গেল, নিউজ নাম্বার 5, সেটা হচ্ছে স্যার আরেকটা নাকি করোনার মতো ভাইরাস চলে এসছে।
এই করোনার মতো যে ভাইরাস চলে আসলো তাকে নিয়ে আমরা মাঝখানে বেশ বেশ সোশ্যাল মিডিয়াতে ভয়টয় পেলাম। আমরা বেশ কেউ সাহস দেখিয়েছে, কেউ আবার আহ, সাহস না দেখিয়ে ভয় পেয়ে গেছে। ব্যাপারটা কি স্যার? ব্যাপারটা হচ্ছে হিউম্যান মেটা নিউফোরাস ভাইরাস, নিউফেরাস ভাইরাস, অর্থাৎ HMPV ভাইরাসটার পুরার নাম। এইটা কোত্থেকে আসছে? সেই চায়না থেকেই আসছে। চায়নার ডিজিজ কন্ট্রোল অথরিটি এটা রিসেন্টলি অ্যানাউন্স করছে যে এখান থেকে নতুন করে নাকি আবার একটা এই নিউমোনিয়া ট্র্যাকিং এক ধরনের ভাইরাস ছড়িয়ে গেছে। তো এরা ট্র্যাক করছে যে এটা শীতকালেই নাকি বেশি করে হয়, উইন্টার সিজনেই নাকি বেশি করে অ্যাটাক করে দেয়। কোথায়? মানুষের শরীরের এই লাংসে, ঠিক আছে, বা রেসপিরেটরি শ্বসন তন্ত্রে নাকি অ্যাটাক করে দেয়, ওই অনেকটা করোনার মতো করেই, ঠিক আছে। তো কোথায় স্যার এটা? ইনক্রিজ ইন ওভারঅল ইনফেকশনস পার্টিকুলারলি ইন দ্য নর্দার্ন প্রভিন্স, ঠিক আছে, উত্তরের দিকের অঞ্চলের লোকজনকে বেশি করে এফেক্ট করে দেয়। হিউম্যান মেটা নিউমোভাইরাস বা HMPV এই ভাইরাসটা ইমার্জিং নোটেবল প্যাথোজেন অ্যামং ইয়াঙ্গার পপুলেশন, অর্থাৎ ইয়াং মানুষদের কিন্তু বেশি করে এফেক্ট করছে বলে দেওয়া হচ্ছে। যদিও সোশ্যাল মিডিয়াতে যে ভয়ঙ্কর ব্যাপার সেবার একদম সরগোড় পড়ে গেছিলো, সেখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে ভাই বেশি ভয় পাওয়ার কোনো চান্স নেই, এটা নর্মালি আমাদের হয়ে থাকে, যেটাকে আমরা সিজনাল জ্বর টর বলে থাকি। তো এই যে ভাইরাসটা HMPV, এটা প্রথমবারের জন্য ডিসকভার হয়েছিল 2001 সালে। এই ভাইরাসটা 2001 সালেই কিন্তু প্রথমবারের জন্য ডিসকভার হয়ে গেছিল। ইট বিলংস টু দ্য নিউমোভাইরাইড ফ্যামিলি, ঠিক আছে। এই নিউমোনিয়া জাতীয় যারা ব্রঙ্কাইটিসের রোগে ভোগে সেই ধরনের নিউমোভাইরয়েড পরিবারের থেকেই এক ধরনের নতুন ভাইরাস একটা, যেটা 2001 সালে কিন্তু এটার আবিষ্কার হয়ে গেছিল। সিমটমস ক্যান মিমিক দোজ অফ দ্য কমন কোল্ড। নর্মাল ঠান্ডা লাগলে যা হয় সেই ঠান্ডাতে যা সিমটম দেখতে পাওয়া যায় সেই সিমটমটাই এখানে দেখতে পাওয়া যায়। দেয়ার ইজ কারেন্টলি নো ভ্যাকসিন ফর দ্য HMPV। এখন বর্তমানে কোনো রকম ভ্যাকসিন নেই। দ্য ভাইরাস ইজ মোর প্রিলিভেন্ট ইন উইন্টার অ্যান্ড আর্লি স্প্রিং। সুতরাং নর্মালি এটা জিনিস দেখো, কোনো একটা ভাইরাস যদি আমাদের অ্যাফেক্টেড করে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের শরীরে কিন্তু দুর্বল হয়। এবার দুর্বল যদি হয়ে যায় আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যায়। ইমিউনিটি পাওয়ার কমে গেলে স্যার আমাদের আরও অন্যান্য প্রবলেম দেখা শুরু করে দেয়। যারা বয়স্ক বা যারা একদম হেলথ কেয়ার করো না, দুমদারাক্কা, খাওয়া দাওয়ার ঠিক নেই, ঘুমানোর ঠিক নেই, স্নান করার ঠিক নেই, তাদের কিন্তু যদি এফেক্ট করে যায় তাহলে সেখান থেকে শ্বসনতন্ত্রে বা আমাদের যে লাংস সিস্টেম সেখানে এফেক্ট হওয়ার চান্স থাকে, সেখান থেকে নিউমোনিয়া হওয়ার যাওয়ার চান্স থাকছে। তো এই কারণেই একটু সাবধানে থাকতে হবে। নর্মাল ব্যাপার, যদিও এখনো কোনো ভ্যাকসিন নেই, তবুও খুব দারুণ যে ভয় পাওয়ার জিনিস সেটা কিন্তু নয়। সরকারের তরফ থেকে সেটা কিন্তু জানানো হয়েছে, ঠিক আছে। চলো পরের খবর চলে আসি। খুবই ইম্পর্ট্যান্ট একটা ওমেন এম্পাওয়ারমেন্টের খবর এবং দেশের জন্য একটা ইম্পর্ট্যান্ট খবর। ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যু আজকের দিনে এই মিসলিনিয়াসের মেন্সের জন্য বা যারা পার্টিকুলার মেন্সের পরীক্ষাগুলো দেবে, পরবর্তীকালে WBCS পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু এটা এসএ রাইটিং হিসেবে আসতেই পারে। ইভেন LDA ক্যালকাটা হাইকোর্টের LDA যে এক্সাম রয়েছে সেখানে এসে রাইটিং রয়েছে, তাই না, ইংরাজিতে। সুতরাং এই টপিকগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, যেখানে ওম্যানদের এম্পাওয়ারমেন্ট নাকি ওম্যান সেফটি ইস্যু, এগুলো কিন্তু খুব হাইলাইটেড টপিক আজকের জন্য। তাদের মধ্যে একটা পার্ট হিসেবে রাখতে পারো এই ফরাল সাকি ইনিশিয়েটিভটাকে। ফরাল সাকি ইনিশিয়েটিভটা কি জিনিস আগে জেনে নিই। ফরল কথার অর্থ কি, ফরাল কথাটার অর্থ কি? ফরল ইজ রেফার টু দ্য ট্র্যাডিশনাল ফেস্টিভ স্ন্যাক্স ইন মহারাষ্ট্র। এক ধরনের স্ন্যাক্স যেমন পেয়ে থাকে, তো ফেস্টিভ্যাল এক ধরনের স্ন্যাক্স যেটা মহারাষ্ট্রে করা হয়ে থাকে তাকে বলা হচ্ছে ফরল। এই যে একে নিয়ে স্যার কি খবর আসছে, কি উৎসব, কি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে পার্টিকুলারলি? মীরা ভান্ডার মিউনিসিপাল কর্পোরেশন, পার্টিকুলার MBMC, একটা মিউনিসিপাল কর্পোরেশন মহারাষ্ট্রের, that has launched an initiative called Faral Saki to empower women entrepreneurs। যারা মহিলা স্বনির্ভরশীল গোষ্ঠীর লোকজন যারা এগোতে চাইছেন, যারা কাজ করতে চাইছেন, সেই সব ব্যক্তিদেরকে আরও এনকারেজ করার জন্য, এনহান্সমেন্ট দেওয়ার জন্য, ডেভেলপ করার জন্য তাদেরকে একটা নতুন করে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, তার নাম হচ্ছে ফরাল সাকি ইনিশিয়েটিভ। কোথা থেকে নেওয়া হচ্ছে তাহলে? মীরা ভান্ডার মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে নেওয়া হচ্ছে। এই প্রোগ্রাম তারাই নিয়েছে। দ্য প্রোগ্রাম ফোকাস অন ওমেন ইনভলভড ইন ট্র্যাডিশনাল স্ন্যাক্স প্রোডাকশন। একদম ট্র্যাডিশনাল যে স্ন্যাক্স প্রোডাকশনগুলো হয়ে থাকে, সেটা কেক পেস্ট্রি হোক কি হোয়াট এভার, মহারাষ্ট্রিয়ান যে ট্র্যাডিশনাল যে কেক মানে যে স্ন্যাক্সগুলো রয়েছে, সেই খাবার উৎপাদনের জন্য যে মহিলারা, বাড়ির মহিলারা যারা কাজকর্ম করছেন, স্পেসিফিক্যালি যারা এই উৎসবের সময় এই ধরনের স্ন্যাক্স বানানোর কাজে লেগে থাকেন, বিশেষ করে ফরলের জন্য যারা কাজকর্ম করছেন ব্যাকগ্রাউন্ডে, কারখানাতে কাজকর্ম করছে, তাদেরকে আরও বেশি করে কি বলবো এনহ্যান্স করার জন্য, আরও বেশি করে যাতে লোকজন এই ধরনের কাজকর্মে যোগদান করে,
প্রত্যেকে যাতে স্বনির্ভর হয় তার জন্য এই প্রোগ্রামটা আনা হয়েছে। দ্য ইনিশিয়েটিভ এইমস টু প্রোভাইড ট্রেনিং, তো যারা যারা নতুন করে আসে তাদেরকে তো ট্রেনিং দিতে হবে, তো প্রোভাইড ট্রেনিং অ্যান্ড রিসোর্সেস টু হেল্প দিস ওম্যান স্কেল দেয়ার বিজনেস সাস্টেনেবিলিটি, এবং যারা যদি খাবারটা বানাবেন তো বিক্রি করতেও হবে, তো বিজনেস কী করে করবে, এক এক বানানোর জন্য ট্রেনিং, তারপরে বিজনেস করার জন্য তাদেরকে কিন্তু ট্রেনিং দেওয়া হবে। এই পার্টিকুলার মীরা ভায়ান্ডার মিউনিসিপ্যাল কর্পোরেশন বা এমবিএমসি হ্যাজ পার্টনার, কাদের সাথে তাই টাই আপ করছে, ওমেন এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম, যাকে শর্টে বলা হচ্ছে WEP, নামটা মনে রাখবে, ওমেন এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম, যাকে শর্টে বলা হয় WEP বা ওয়েপ। এটা কার পার্ট? নীতি আয়োগের একটা পার্ট। কেন নীতি আয়োগ এই পার্টিকুলার পার্টটা দিয়ে কী করেছিল? টু ইমপ্লিমেন্ট দিস ইনিশিয়েটিভ আন্ডার দ্য অ্যাওয়ার্ড টু রিওয়ার্ড প্রোগ্রাম, যারা কাজকর্ম করে তাদেরকে শুধু অ্যাওয়ার্ড নয়, তাদেরকে রিওয়ার্ডও দেবে। তো পার্টিকুলার এই ওয়েব বা ওম্যান এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম হ্যাজ এনগেজড ওভার 30,000 ওম্যান এন্টারপ্রেনার্স সিন্স ইটস ইনসেপশনস। যবে থেকে তৈরি করা হয়েছিল ইনিশিয়েটিভটা নীতি আয়োগের তরফ থেকে, তবে থেকে কিন্তু প্রায় 30,000 মহিলা এন্টারপ্রেনারকে জড়ো করা হয়েছে, তাদের সাথে কাজকর্ম করা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য। ঠিক আছে, দ্য অ্যাওয়ার্ড টু রিওয়ার্ড প্রোগ্রাম ওয়াজ লঞ্চ 2023 সালে এই প্রোগ্রামটা লঞ্চ করা হয়, অ্যাওয়ার্ড টু রিওয়ার্ড প্রোগ্রাম টু সাপোর্ট ওম্যান এন্টারপ্রেনার্স। এবং এই প্রোগ্রামটা লিড করছেন কে বর্তমানে? নীতি আয়োগের বর্তমানে যিনি প্রিন্সিপাল ইকোনমিক অ্যাডভাইজার, তার নাম কি? মিস আন্না রয়। তিনি বা অ্যানা রয়, তিনি এটাকে লিড করছেন বর্তমানে। অ্যাওয়ার্ড টু রিওয়ার্ড প্রোগ্রাম, তার সঙ্গে ওয়েব একটা ইনিশিয়েটিভ রয়েছে, এবং মহারাষ্ট্রের পার্টিকুলার মীরা ভায়ান্ডার মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে নতুন একটা ইনিশিয়েটিভ নেওয়া হলো, ফারাল সাখি ইনিশিয়েটিভ। ক্লিয়ার? তো এটা কেস স্টাডি হিসাবে তোমরা কিন্তু তোমাদের এসে রাইটিংয়ে যদি বলা হয় ওমেন এম্পাওয়ারমেন্ট, সেখানে কেস হিসেবে কিন্তু লিখতে পারো। ওকে, চলে আসো পরের খবরে। এবার আমরা একটু কুইজ প্র্যাকটিস করব। ওকে, চলে আসো। এই রকম কিছু একটা প্রোগ্রাম হয়েছে দেখতে পাচ্ছ, প্রোগ্রামটার নাম কি? নাম হচ্ছে 31st ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস। এবার যারা যারা ক্লাসটা করছে তারা তো দ্রুত কিন্তু কমেন্টে জানিয়ে দাও, 31st ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস যেটা এবছর হলো, সেটা কোন শহরে অর্গানাইজ করা হয়েছে, কোন শহর সেখানকার হোস্ট ছিল, কোথায় এটার ভেন্যু ছিল? অপশান এ ভোপাল, নাকি অপশান বি হায়দ্রাবাদ, নাকি অপশান সি জয়পুর, নাকি অপশান ডি লখনৌ? আমি আবার বলছি, 31st ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস কোথায় করা হয়েছে? ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস কোথায় আয়োজন করা হয়েছিল? বলো স্যার। এটার অ্যান্সার ভোপাল। এটা রাইট অ্যান্সার স্যার, ভোপাল। ঠিক আছে, রাইট অ্যান্সার ভোপাল। ভোপাল ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরেরটা, 2 নম্বর কোশ্চেন কুইজ। বলছে হুইচ ইনস্টিটিউট হ্যাজ রিসেন্টলি ডেভেলপড ব্যাকটেরিয়া টু কমব্যাট সয়েল পলিউশন। মৃত্তিকা দূষণের জন্য যে ব্যাকটেরিয়াগুলো হয়ে থাকে, সেই ব্যাকটেরিয়াগুলোকে কি করে রক্ষা করা যায়, কারণ বেশ কিছু ব্যাকটেরিয়া আছে যারা মাটিকে সংরক্ষণ করতে সাহায্য করে বা সঙ্গে সঙ্গে নতুন করে গাছপালা তৈরি করতে সাহায্য করে। তো কোন ইনস্টিটিউট হ্যাজ রিসেন্টলি ডেভেলপড ব্যাকটেরিয়া টু কমব্যাট সয়েল পলিউশন, মৃত্তিকা দূষণ রোধ করার জন্য এই ইনিশিয়েটিভ নিচ্ছে? অপশান এ কানপুর, নাকি অপশান বি IIT মাদ্রাস, নাকি অপশান সি বোম্বে IIT, নাকি IIT গুয়াহাটি? দ্রুত কমেন্টে জানাও স্যার, অ্যান্সার কি হবে? IIT কানপুর, না IIT মাদ্রাস, নাকি IIT বোম্বে, নাকি IIT গুয়াহাটি? অ্যান্সার কি স্যার? কে নিচ্ছে সয়েল পলিউশন আটকানোর জন্য ব্যাকটেরিয়া ডেভেলপ করছে, কারা? স্যার অ্যান্সার হচ্ছে IIT বোম্বে। IIT বোম্বে ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চেন, দ্রুত আমরা রিভিশন করে নেব। পরের কোশ্চেন, দ্য ব্রাজিলিয়ান ভেলভেট অ্যান্ট, দেখতে পাচ্ছ তোমার ছবিতে দেখতে পাচ্ছ ব্রাজিলিয়ান ভেলভেট অ্যান্ট। এই পার্টিকুলার এক ধরনের ব্রাজিলিয়ান ভেলভেট পতঙ্গ, তারা রিসেন্টলি পাওয়া গেছে, খবরে এসছে। তো এই স্পেসিসটা কোন এরিয়াতে হয়ে থাকে ব্রাজিলের? রেইন ফরেস্ট এরিয়াতে, নাকি স্রাব ডেজার্ট ফরেস্ট এরিয়াতে, নাকি সাভানা গ্রাসল্যান্ডে, নাকি ওপরে কোনোটিতেই নয়? কোনটি হবে অ্যান্সার? অপশান কোনটা স্যার? দ্রুত অ্যান্সার জানাবে। ব্রাজিলিয়ান ভেলভেট অ্যান্ট কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? রিসেন্টলি খবরে স্যার এসছে, বলো। আমরা র্যাপিড রিভিশন করছি প্রতিদিন ধরে। অ্যান্সার স্যার কি হবে? স্রাব ডেজার্ট এরিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। বিজনেস রেডি বলে একটা ফ্ল্যাগশিপ রিপোর্ট জমা পড়েছে কোন অর্গানাইজেশনের তরফ থেকে?
বিজনেস রেডি বলে একটা ফ্ল্যাগশিপ রিপোর্ট কোন সংস্থা বা কোন অর্গানাইজেশন তারা রিপোর্ট জমা দিচ্ছে? অপশন এ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ, নাকি ওয়ার্ল্ড ব্যাংক, নাকি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি যাকে বলি, নাকি অপশন ডি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লিউটিও যাকে বলা হয়? কি হবে স্যার অ্যান্সার? বিজনেস রেডি রিপোর্ট, বিজনেস রেডি রিপোর্ট কারা জমা দিচ্ছে? অ্যান্সার স্যার ওয়ার্ল্ড ব্যাংক, অ্যান্সার ওয়ার্ল্ড ব্যাংক। ওকে, তো তোমরা জানোই যে আমাদের এই পশ্চিমবঙ্গে প্রথম যারা মিসলেনিয়াস ক্লার্কশিপ বা যে কোনো মেন্সের পড়াশোনা সম্পূর্ণ ফ্রিতে সপ্তাহে 5 দিন রুটিন ধরে কিন্তু কন্টিনিউ করছি। যারা যারা নতুন তারা সেশনে জয়েন করে যাও রুটিন মাফিক, আর যারা যারা পুরনো তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও তোমাদের সেশনটা কেমন লাগছে, তার কারণ কোয়ালিটি কন্টেন্ট দিনের শেষে ম্যাটার করবে, তোমাদের পরীক্ষার জন্য সেটাই কাজে লাগবে। ঠিক আছে, তো রেগুলার বেসিসে সেটা বাংলা হোক অমিত স্যারের, কিংবা ইংরাজি হোক প্রতীক স্যারের, কিংবা অয়ন স্যারের ইংরাজি হোক, কিংবা সঞ্জীব স্যারের ম্যাথ হোক, শুক্লা ম্যাডামের ম্যাথ হোক, কিংবা রাহুল স্যারের ম্যাথ হোক, কিংবা জিএস পেপার আমার হোক, ভাই রেগুলার করে যাও। এবং শুধু মেন্সের পড়াশোনায় ফ্রিতে করেছি তাই নয়, তোমাদের জন্য দুটো প্রোগ্রাম পরপর চলছে। সেটা কি স্যার? এক, রেডি রেকনার ব্যাচ। রেডি রেকনার ব্যাচটা কি? 2025 সালে স্যার আগুনের বছর, 25 সালে স্যার ক্যালেন্ডার দিয়েছে পিএসসি, তো পিএসসির এতগুলো পরীক্ষা রয়েছে, তো তার তো প্রিলিমসটাও পড়তে হবে। তো 7 দিনে 7 দিন স্যার থিওরি বেস ক্লাস হবে, থিওরি বেস ক্লাস, যেখানে তুমি যদি নতুন অ্যাসপিরেন্ট হও শিখে নাও, যদি পুরনো হও তো রিভিশন দিয়ে নাও। 7 দিনে 7 দিন ক্লাস, রুটিন মাফিক ক্লাস হবে স্যার, যার পিডিএফ নোট তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর এই যে থিওরি পড়ছো, যারা যারা থিওরি পড়ছো তারা যখন প্র্যাকটিসে আসবে, প্র্যাকটিস, কারণ অনেক ছেলে তো রেলের ব্যাচও করবে, রেলের পরীক্ষা তো তোমরা দেবে, রেলের এনটিপিসি, আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট এবং গ্রুপ ডি, আরও সামনে রেলের আবার ক্যালেন্ডার বার করে দিচ্ছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট দুটো পরীক্ষার জন্যই থিওরি এক জায়গা থেকে পড়ো, প্যারালালি স্যার এখানে এমসিকিউ প্র্যাকটিস করো, কোথাও যাওয়ার তোমার দরকার পড়বে না রে ভাই। ঠিক আছে, মন দিয়ে পড়ে যাও, রুটিন দেখে নাও, রুটিন তোমাদের আগেই দিয়ে দিয়েছি, পারলে যারা নতুন তারা স্ক্রিনশট তুলে নাও এবং জোরদার দিয়ে টাইম মতো করে পড়াশোনা করে নাও। কোন দিনকে কোন স্যার কখন পড়াবেন পুরো ডিটেল দেওয়া আছে, থিওরি পড়ো এমসিকিউ পড়ো, থিওরি পড়ো এমসিকিউ পড়ো। ওকে, তো আজকের লাস্ট ডে অফ দ্য সেশন, যেখানে তোমাদের কুইজ অফ দ্য ডে আছে। এতক্ষণ ধরে যা যা বকবক করা হলো তোমরা এবার অ্যান্সার করবে, কমেন্টে দিয়ে দেবে। ইন্ডিয়াস ফার্স্ট কোস্টাল লাইন ওয়াটার্স বার্ড সেন্সাস, ভারতের প্রথম পক্ষী কোস্টাল উপকূলীয় পক্ষী সমীক্ষা কোথায় কন্ডাক্ট করা হবে? অপশান এ পুলিকট লেক বার্ড স্যাংচুয়ারি অন্ধ্রপ্রদেশ, নাকি অপশান বি ম্যারিন ন্যাশনাল পার্ক জামনগর, নাকি অপশান সি সাতপুরা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ, নাকি অপশান ডি নবাবগঞ্জ বার্ড স্যাংচুয়ারি উত্তরপ্রদেশ? কমেন্টে উত্তর জানিয়ে দাও। আর নোটস পাওয়ার জন্য তোমরা অবশ্যই হয় আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও, সেগমেন্টে পেয়ে যাবে ফিক্স সেগমেন্টে, অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, প্রতিদিনকার প্রতিটা ক্লাসের নোট পেয়ে যাবে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হোক কি ডেসক্রিপটিভ ক্লাস হোক কি থিওরি কিংবা এমসিকিউ। আমরা একসাথে লড়বো, একসাথে সফল হব। বেস্ট অফ লাক।